এত জঙ্গল আর ভেতরে যাওয়া যায়নি, তো অন্ধকার। আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ভেতরে, আমি দেখছি কিছু দেখা যায় কি না। নমস্কার, আমি রাজেশ অধিকারী। আমি বলেছিলাম যে আজকে একটি নতুন রাজবাড়িতে আসছি। অনেক পুরনো, বহু ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে, বাজকুলে অবস্থিত। সেই রাজবাড়িটিতে আমি বর্তমানে এসে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই রাজবাড়ি। রাজবাড়িটির নাম কাজলাগড় রাজবাড়ি। তাহলে আজকে আমাদের গন্তব্যস্থান যেটা ছিল সেই এই কাজলাগড় রাজবাড়ি। তাহলে চলুন রাজবাড়ির ভিতরটা ঘুরে দেখি এবং তার সঙ্গে এই রাজবাড়ির যা ইতিহাস সেগুলো সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। আসুন। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এবার উপরে মানে দোতলার যে রুমগুলো ছিল আমি সেইটা একবার ওভারঅল ঘুরিয়ে দেখাচ্ছি। রাজবাড়িটি সর্বমোট কত তালা ছিল সেটা তো বোঝা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে যে দোতলা ছিল। আর এই যে জায়গাটা, এইটা যে উপরে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই দোতলায় ওঠা যেত। ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখুন, এই সেই সিঁড়ি। এই যে কাজলা দিঘি, এটিও একটি ইতিহাস সমৃদ্ধ স্থান। রাজা দেবেন্দ্র নারায়ণ তার তৃষ্ণার্ত প্রজাদের জলদানের জন্য এই পুষ্করিণী খনন করেন। এর পাড়ে ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রারের অফিস। 1890 সালে এখানে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বর্ধমান রাজার কোর্ট অফ ওয়ার্ড স্টেটের অন্তর্গত সুজামুঠা পরগনার জরিপ জমাবন্দি বিভাগে সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব নেন। তার কার্যকালে এইখানে বসেই তিনি অনেক কবিতা ও নাটক লিখেছেন। পরে এই অফিস 1942-এর আগস্ট আন্দোলনের সময় ভস্মীভূত হয়ে যায়। এই পুকুরটির চারিদিকে গাছের গুঁড়ির একটা পাইলিং করা আছে, অর্থাৎ পুকুরের চারদিক বাঁধানো আছে যাতে পুকুর পাড় ক্ষয়ে না যায়। তখনকার দিনে এই রাজবাড়িকে কেন্দ্র করে যেসব কার্যকলাপগুলো হয়েছিল বা যে মানে সব স্থপতিগুলো ছিল সেইগুলোই এইখানে এই বাউন্ডারিতে ছবির আকারে সেখানে আঁকা হয়েছে। কেন স্থপতি দিনের পর দিন ভেঙে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যত্নের অভাবে, পরিচর্যার অভাবে। তাই এইভাবে আগামী প্রজন্মকে দেখাবার জন্য, এই রাজবাড়ির ইতিহাস তুলে ধরার জন্য এইভাবে ছবি আঁকা হয়েছে। তো রাজবাড়ির এখন আমি বর্তমানে অন্দরমহলেই আছি, মিডিলে। মেন ফটক মনে হয় এটাই ছিল। এইখান থেকে আমরা ঢুকলাম, ঢুকতেই যেটা আমাদের প্রথমেই চোখে পড়লো সেইটা হচ্ছে একটা বট গাছ। এবং এই বট গাছে দেখছি কিছু মানে ঢিল বাঁধা আছে, আবার এইখানে ঠাকুরের যে দড়িগুলো হয় সেই সব বাঁধা আছে, শাখা পলা বাঁধা আছে। সম্ভবত কোনো মনস্কামনা কেউ করে গেছিলেন, সেই সব কারণেই এখানে এইভাবে বাঁধা। এটা একটা আধ্যাত্মিক বট গাছ মনে হচ্ছে। কিছু ধুনা রাখার পাত্র এখানে পড়ে আছে দেখতে পাচ্ছি। এইখানটা খুলে এখানে মানে প্রদীপ রাখা হয়, প্রদীপ, তিল সুইচ যাকে বলা হয়, সেই প্রদীপ রাখা হতো। ঢিল বেঁধে এখানে ঝোলানো আছে, এখানে কিছু শাখা পোলাও আছে দেখতে পাচ্ছি। তারপরে ঠাকুরের যে দুড়ি টাইপ হয় সেগুলো রাখা আছে। ওইখানে একটা ঝুড়িও ঝুলছে দেখতে পাচ্ছি। এবং এই বট গাছের মাঝখানে কিছু ইট, কিছু চান আমরা দেখতে পাচ্ছি। মানে এইখানটায় একটা ছাদ ছিল,
সেই ছাদটা এখন ধীরে ধীরে ভেঙে এখানে নিচে পড়ে গেছে এবং ওইটুকু যেটা বটগাছ তার শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। এই রাজবাড়ি যেটুকু বোঝা গেল যে দোতলা, এবং সেই দোতলাতেই কোথাও কোথাও ছোট ছোট তাক রাখা আছে, যে সেই তাকে কিছু থাকতো। আমি দেখাচ্ছি, এই দেখুন, ওই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই তাকগুলোতে কিছু রাখা হতো, সম্ভবত প্রদীপ বা আলো দেওয়া হয় এরকম কিছু। স্ট্রাকচার দেখে তো আমার তাই মনে হচ্ছে। চলুন এই রাজবাড়িটা ঘুরতে ঘুরতে এই রাজবাড়ির ইতিহাসটা একটু আলোচনা করি। ষোড়শ ও সপ্তদশ শতকে মেদিনীপুর জেলার বিভিন্ন ছোট ছোট রাজ্যের ভেতরে কয়েকটি, যেমন তমলুক, বালিসিতা, তুর্কা, কুতুবপুর ও সুজামুঠা মাইশ্য জাতির রাজাদের ছিল। এই যে ষোড়শ আর সপ্তদশ শতক, তার মানে হচ্ছে 1600 সাল এবং 1700 সাল। বর্তমানে এই কাজলাগড় রাজবাড়ি ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। ইতিহাস মতে রণঝাপ গোষ্ঠীর লোকেরা এইখানে শিকার করার সময় দৈবিক স্বপ্নাদেশ পান কাজলা কালীমাতার পুজো করার জন্য। সেই থেকে এই জায়গার নাম হয় কাজলগড়, পরে সেইটা নাম পরিবর্তন হয় কাজলাগড়। প্রথমে কিন্তু এই জায়গার নাম ছিল কাজলগড়, তারপরে নামটা হয় কাজলাগড়। সুজামুঠা বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল গোবর্ধন রণঝাপ। ওনার বাকি বংশধরেরা হলেন মাধবচন্দ্র, শ্রীধর নারায়ণ, গোপালেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, মহেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ ও গোলকেন্দ্র নারায়ণ। রাজা মহেন্দ্র নারায়ণ আনুমানিক 1769 সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন। তার সঙ্গে এখানে গোপালজিউ মন্দির আছে এবং নবরত্ন আছে, সেগুলোকেও তিনি নির্মাণ করেন। এখন 2025 সাল, এটি স্থাপন হয় 1769 সালে। প্রায় আনুমানিক 250 বছরের পুরনো এই রাজবাড়ি। এই ইট, চুন, সুরকি, এই সব কিছু 250 বছরের পুরনো। যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আজ থেকে 400 বছর আগে এই জায়গাটা ছিল সম্পূর্ণ জলাকীর্ণ, জঙ্গল এবং বন্য প্রাণীদের অবাধ বিচরণ। 1860 সালে নিলামে এই জমিদার বর্ধমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত হয়। তখন থেকেই এটি বর্ধমান রাজার কাছারি বাড়ি হিসাবে পরিচিত হয়। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় এবং 1955 সালে বাংলাতে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সরকার এই জায়গার মালিক হন এবং পাশেই ব্লক ডেভেলপমেন্ট অফিস তৈরি হয়। এই জায়গাটিতে একটা কাঁটাতারের জাল দেওয়া আছে, যাতে কেউ ওদিকে না যেতে পারে, কোনো ক্ষতি হতে পারে সেই জন্য। তো আগেকার দিনে যে রাজারা ছিলেন এই বাড়ির যারা বংশধর, তারা তো এখন আর নেই, কিন্তু এখানে যারা ঘুরতে আসছে সেই সব রাজা রানীরা তাদের নাম এখানে খোদাই করে লিখে যাচ্ছে এবং এইভাবে এই যে এত সুন্দর একটা রাজবাড়ি, তার রূপটাকে খারাপ করে দিচ্ছে। এই রাজবাড়িটির মূল ফটক বা প্রধান দরজা কোনটা সেটা তো কিছু বোঝা যায়নি। তো আমরা এই দরজাটা দিয়ে ঢুকেছিলাম। এখানে দেখা যাচ্ছে আরও একটি দরজা আছে, তবে এই কাঁটাতারের বেড়া দিয়ে পুরো রাজবাড়িটাকে একটা সুন্দরভাবে ঘিরে রাখা আছে, যাতে পর্যটকদের কোনো বিপদ না হয়। এই যে এক যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েও এইখানে যাওয়া যেত এবং এখানেও একটা কক্ষ আছে। সর্বমোট কতগুলো কক্ষ বা কত তালা এই রাজবাড়ি, সেইটার কিছু নির্দিষ্ট করে ডিটেলস পাওয়া যায়নি। এখানে যে এই রাজবাড়িটি আছে, সেই রাজবাড়িটির ঠিক সামনের আমি মাঠটাতে দাঁড়িয়ে আছি। এই যে মাঠ, যেটা এক সময় জলা জঙ্গল ছিল, বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ছিল, সেইখানে আজকে সভ্য সমাজ গড়ে উঠেছে এবং এখানে একটা ক্রিকেট পিচও তৈরি হয়েছে, যে দেখাচ্ছি ক্রিকেট পিচ। এইখানে ক্রিকেট প্র্যাকটিস করা হয়। এই রাজবাড়িতে ঢোকার এটাও একটা দরজা। এই থামের ডিজাইনটা আমি দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, এই রকম ডিজাইনটা, এবং ভেতরে ছাদটা এখনও কিছুটা অবশিষ্ট আছে। আমি যতটা সম্ভব জুম করে দেখাচ্ছি, জানি না আলোর জন্য কতটা প্রমিনেন্ট আসছে। বাইক থেকে যেটা দেখলাম আমরা,
যে ছাদটা আছে, আমরা সেই রুমের মধ্যেই আছি। এই যে এই ছাদটা এখনও মোটামুটি ঠিকঠাক আছে, বটগাছের শিকড় ধরে রেখেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, তবুও ভেঙে ভেঙে পড়ছে। আর এইটা হচ্ছে একতলার ছাদ। তো আমরা রাজবাড়ি থেকে বেরোলাম, ঠিক তার পাশেই একটা এরকম মন্দির দেখতে পেলাম। এই স্ট্রাকচার তো তাই বলছে, একটা মন্দির, বেশ মোটা মোটা থাম আছে এখানে, এবং নিচটা সম্ভবত প্লাস্টার করা। এদিকেও তাই আছে, প্লাস্টারটা এদিকে আছে। তো ভেতরটা কীরকম, গা ছমছম করছে। তো চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এখন আমরা এই মন্দিরেই দাঁড়িয়ে আছি। ভেতরটা কিন্তু খুব ঠান্ডা, তো বেশ অন্ধকার এই চারিদিক। আমি টর্চ নিয়ে এসেছি, দেখি টর্চটা দিয়ে ভিতরে কিছু দেখা যায় কি। তো অন্ধকার, আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ভিতরে, আমি দেখছি কিছু দেখা যায় কি না। ভাব, এটা সম্ভবত কোনো মন্দির। এদিকে একটা দরজা আছে, এদিকে একটা দরজা, এটা ছাদ। এইদিকেও, এটা তার উপরের দিকটা, এই পাশেও একটা দরজা। এটাও সম্ভবত একটা কোনো দরজা ছিল। কাজলাগড় রাজবাড়ি এবং তার পাশে যে মন্দিরটি আছে, আমি একসঙ্গে তুলে নিচ্ছি একটা সারাউন্ডিং ভিউ। এই হচ্ছে সে মন্দির। একটা জিনিস খুব ভালো করে আপনারা দেখুন, পুরো রাজবাড়িটাকে এই বটগাছের শিকড় কিভাবে ধরে রেখেছে। দেখে মনে হচ্ছে যে এই রাজবাড়ি আর এই বটগাছ দুজন বন্ধু, এরা সমসাময়িক, একসঙ্গেই দুজন এখানে সৃষ্টি হয়েছিল। আজকে কালের চক্রাকারে তার এক বন্ধু রাজবাড়ি ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে, আর তার আরেক বন্ধু এই বটগাছ, যেটা বিশাল প্রকাণ্ড, তাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছে, বৃষ্টির জল থেকে, বাজ থেকে, সূর্যালোক থেকে তাকে ঢাকা দিয়ে রেখেছে, সামলে রেখেছে। সেই বটগাছ তার শিকড় দিয়ে সেই রাজবাড়িটাকে এভাবে আঁকড়ে জড়িয়ে রেখেছে, যে বন্ধু আমি আছি, আমি যতদিন বাঁচব তোকেও ততদিন আমি রাখবো। কত সুন্দর একটা দৃশ্য দেখুন। কালীমাতার যে মন্দির, সেইটা আমরা দেখতে পেয়েছি অনেকটাই ভেতরে। তো চলুন সেই মন্দিরটা কাছে যাওয়ার চেষ্টা করছি। কাজলা কালীমাতার যে মন্দিরটা, সেটা এইখানে, এইটা হচ্ছে সেই মন্দির। এই হচ্ছে সেই মন্দির। এই দেখুন, এই বটগাছ পুরো শিকড় দিয়ে ধরে রেখেছে, আর এত বন জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, খুব রিস্কি জায়গা। এই হচ্ছে সেই কালী মন্দির, এই হচ্ছে সেই কালী মন্দির, কাজলা কালীমাতার মন্দির। পুরো বটগাছ ঘিরে নিয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। আমার ঠিক পেছনেই কাজলা কালীমাতার মন্দির, ওইটা যেখানে প্রথম কালী মায়ের মূর্তি হয়, এবং যে স্বপ্নাদেশ পান পেয়ে, কাজলা কালীমাতার যে স্বপ্নাদেশ পেয়ে এই রাজবাড়ি স্থাপন হয়, কাজলাগড়ের নির্মাণ হয়, সেটা হচ্ছে ওইটা, ওই বটগাছের গোড়াতেই আছে। এত জঙ্গল, আর ভেতরে যাওয়া যায়নি। এবার আমরা বেরিয়ে পড়ছি। আজকে এসেছিলাম কাজলাগড় রাজবাড়িতে, সেখানে এসে জানতে পারলাম দুটো মন্দির আছে, নবরত্ন মন্দির এবং কাজলা কালীমাতার মন্দির। তো রাজবাড়ির পাশেই যে মন্দিরটা দেখলাম, সেইটা ছিল নবরত্ন মন্দির। আর এইখানে যে বনের মধ্যে যেটা দেখলাম, সেটা হচ্ছে কাজলা কালীমাতার মন্দির। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার।